কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন। প্রথম পরিচ্ছেদ। আজ শনিবার ২১শে শ্রাবণের বেলা ৪টে বাজিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন, সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার। বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? আমার দেখিবার বড় স্বাদ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবার ৪টের সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কিরকম পরমহংস, তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, আগে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা জুতা পরেন, রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন। সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তাহার উপর বিছানা, মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশ তাঁহারই চিন্তা করেন। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে। পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে অ্যামহার্স্ট স্ট্রিটে আসিয়াছে। ভক্তেরা বলিতেছেন, এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন। অ্যামহার্স্ট স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম। গাড়ি রামমোহন রায়ের বাগানবাটির কাছ দিয়া আসিতেছে। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই, তাড়াতাড়ি বলিতেছেন, এইটি রামমোহন রায়ের বাটি। ঠাকুর বিরক্ত হইলেন, বলিলেন, এখন ওসব কথা ভালো লাগছে না। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াল। গৃহটি দ্বিতল, ইংরেজ পছন্দ। জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক। ফটকটি দ্বারের দক্ষিণ দিকে। পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ। পশ্চিম দিকের নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়ে উপরে উঠিতে হয়। উপরে বিদ্যাসাগর থাকেন। সিঁড়ি দিয়ে উঠিয়াই উত্তরে একটি কামরা, তাহার পূর্ব দিকে হলঘর। হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। ঠিক দক্ষিণে আরেকটি কামরা আছে। এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ। দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে। হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাস্য হইয়া বসেন। যাহারা দেখাশোনা করিতে আসেন তাহারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন। টেবিলের উপর লিখিবার সামগ্রী, কাগজ, কলম, দোয়াত, ব্লটিং, অনেকগুলি চিঠিপত্র, বাঁধানো হিসেবপত্রের খাতা, দু-চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে দেখিতে পাওয়া যায়। ওই কাষ্ঠাসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে, সেইখানেই ইনি শয়ন করেন। টেবিলের উপর যে পত্রগুলি চাপা রহিয়াছে তাহাতে কি লেখা রহিয়াছে? কোনো বিধবা হয়তো লিখে আছে, আমার অপগণ্ড শিশু অনাথ, দেখিবার কেহ নাই, আপনাকে দেখিতে হইবে। কেহ লিখিয়াছেন, আপনি করমাথার চলিয়া গিয়াছিলেন, তাই আমরা মাসোহারা ঠিক সময় পাই নাই, বড় কষ্ট হইয়াছে। কোনো গরিব লিখিয়াছেন, আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি, কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই। কেহ লিখিয়াছেন, আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না, আমাকে একটি চাকরি করিয়া দিতে হইবে। তার স্কুলের কোনো শিক্ষক লিখিয়াছেন, আমার ভগিনী বিধবা হইয়াছে, তাহার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে, এ বেতনে আমার চলে না। হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন, আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দিনের বন্ধু, কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন। কেহ বা লিখিয়াছেন, অমুক তারিখে সালিশির দিন নির্ধারিত, আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটিয়া দিবেন। দ্বিতীয় পরিচ্ছেদ। বিদ্যাসাগর সিঁড়ি দিয়ে উঠিয়াই একেবারে প্রথম কামরাটিতে, উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। সম্মুখে একটি 4 কোণা লম্বা পালিশ করা টেবিল। টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ। টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগর 2-1টি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন।
ঠাকুর পশ্চিমাস্য, টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া আছেন, বাম হস্ত টেবিলের ওপর, পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় একদৃষ্টি দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। বিদ্যাসাগরের বয়স আন্দাজ ৬২-৬৩ বছর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ১৬-১৭ বছর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে একটি হাতকাটা ফ্ল্যানেলের জামা, মাথার চতুষ্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়, দাঁতগুলি সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়, উন্নত ললাট ও একটু খর্বাকৃতি। ব্রাহ্মণ, তাই গলায় উপবৃত। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম, বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্যি সত্যি কেঁদেছিলেন যে আমার তো খুব ইচ্ছে ছিল যে পড়াশোনা পড়ি, কিন্তু কই তা হল, সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। ২, দয়া সর্বজীবে। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বছর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেকদিন পরে আবার ধরিয়াছিলেন। গাড়িতে চড়তেন না, ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়ে আছে, কাছে ঝাঁকাটা পড়ে আছে। দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। ৩, স্বাধীনতাপ্রিয়তা। কর্তৃপক্ষের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের কাজ ছেড়ে দিলেন। ৪, লোক অপেক্ষা করতেন না। একটি শিক্ষককে ভালোবাসতেন। তার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত। ৫, মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়াছেন, ঈশ্বর, তুই যদি এই বিবাহে অর্থাৎ ভ্রাতার বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন। পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়ে পার হইয়া গেলেন। সেই ভিজে কাপড়ে বিবাহ রাত্রি বীরসিংহায় মার কাছে গিয়া উপস্থিত। বলিলেন, মা, এসেছি। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিছুক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন। ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন, জল খাব। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি, ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, মা, এ ছেলের বড় সংসার আসক্তি, তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকরী বিদ্যা উপার্জন, তার পক্ষে বিড়ম্বনা মাত্র। এই কথা কি ঠাকুর বলিতেছেন? বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলেই নাকি খাবেন? তিনি বলিলেন, আগে আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কিছুটা মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল, হাজরা ও ভবনাথও কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বলিলেন, এ ছেলেটি বেশ সৎ আর অন্তঃসাল, যেমন ফাল্গুন নদী, উপরে বালি, একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। মিষ্টিমুখের পর ঠাকুর সহাসে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন। দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হ্রদ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। বিদ্যাসাগর সহাসে, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি তো বিদ্যার সাগর। সকলের হাস্য। তুমি ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন। ঠাকুর কথা কহিতেছেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ। সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এই রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই। শুকদেবাদী লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয় শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান, অন্নদান করছ, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম দয়। আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর, মহাশয়, কেমন করে? ঠাকুর, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। বিদ্যাসাগর, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। ঠাকুর, তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে ওঠে, তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে। দয়া, ভক্তি, বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন।
সকলেই একদৃষ্টি এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন।